তুরস্ক এবং প্যারিসের উদ্দেশ্যে গতকাল ভোরে বাংলাদেশ ত্যাগ করেছেন মোহাম্মদ ইউনূস। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় উঠেছে, ডক্টর ইউনূস কি পালিয়ে গেলেন? অনেকেই আমাকে ব্যক্তিগতভাবেও জিজ্ঞেস করেছেন। আজকে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। এর সাথে রয়েছে আজকে দুপুরে যে বিখ্যাত মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কথা বলেছিলাম, তার সর্বশেষ আপডেট। শেষ পর্যন্ত সাথে থাকবেন। গতকাল ভোর 4:40-এ চার্টার্ড বিমান অর্থাৎ ভাড়া করা বিমানে চড়ে 12-13 জন সফর সঙ্গী সহ সামরিক প্রহরায় অত্যন্ত গোপনীয়তার সাথে মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ত্যাগ করেছেন এবং তিনি প্রথমে তুরস্কে গিয়েছেন। কেন এই রাগঢাক, কেন এই গোপনীয়তা? তার সাথে যে 12-13 জন সফর সঙ্গী ছিলেন তার মধ্যে দুজন হলো বর্তমানের আমলা, দুজন হলো সাবেক আমলা, দুজন ইউনূস সেন্টারের। তবে তার মধ্যে লামিয়া মোর্শেদ এবার তার সফর সঙ্গী হননি এবং যুদ্ধ অপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের একজন এবং তার ব্যক্তিগত প্রহরী যারা তার সাথে থাকেন তারা মিলে তুরস্কে গিয়েছে। তুরস্কে যাবার পরে তুরস্ক এবং পাকিস্তানের তুরস্ক এম্বাসির যৌথ আয়োজনে তিনি একটি মিটিং করেন, যে মিটিংয়ে উপস্থিত ছিলেন মূলত ওআইসি ভুক্ত ইসলামিক দেশগুলোর প্রতিনিধিরা। সেখানে সূচনা বক্তব্য দেন ডক্টর ইউনূস। এই বৈঠকটি আয়োজন করা হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যে নির্বাচনটি আর কদিন পরেই সম্ভবত ৩রা জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে ডক্টর খলিলের পক্ষে ক্যাম্পেইন করবার জন্যই তিনি তুরস্কের এই সভায় বক্তৃতা করেছেন এবং তিনি সেই সভায় বক্তব্যে বলেছেন যে ডক্টর খলিল ব্যক্তিগতভাবে তার অত্যন্ত বিশ্বস্ত এবং তিনি মনে করেন যে ডক্টর খলিল যদি এই সভাপতি পদে নির্বাচিত হয় তাহলে জাতিসংঘের পক্ষে তিনি সারা পৃথিবীতে ব্যাপক ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে ডক্টর খলিল খুবই ইনোভেটিভ আইডিয়ার অধিকারী একজন মানুষ, খুবই নতুন এবং সৃজনশীল আইডিয়া তার মাথা থেকে আসে, যেটা ডক্টর ইউনূস নিজেই তার প্রমাণ, এবং তারুণ্যকেও ডক্টর খলিল ধারণ করেন। সো পৃথিবীর তারুণ্যের পক্ষে ডক্টর খলিল নির্বাচিত হলে সোচ্চার থাকবেন এবং জাতিসংঘে দেখা গেছে যে এখানে মোটামুটি বড় বড় দেশগুলোর স্বার্থ সংরক্ষিত হয়, ছোট দেশগুলোরা বরাবরই উপেক্ষিত থাকে, কিন্তু ডক্টর খলিল নির্বাচিত হলে তিনি ছোট দেশগুলোর স্বার্থের সপক্ষে একটা স্ট্যান্ড নেবেন। এই সব কারণে তিনি ডক্টর খলিলকে জেতানোর জন্য ওআইসি ভুক্ত দেশগুলোর উপস্থিত যেসব প্রতিনিধি ছিলেন তাদের প্রতি অনুরোধ করেন। এই যে চার্টার্ড বিমানে তিনি তুরস্ক গেলেন, এটি কিন্তু বাংলাদেশ সরকারের পয়সায় ভাড়া করা। এটা ইউনূস সেন্টার কিংবা মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত অর্থে নয়, অর্থাৎ সরকারি অর্থায়নে তিনি বিমান ভাড়া করে তার সফর সঙ্গীদের নিয়ে তুরস্কে গিয়েছেন এবং তুরস্কের এই সভা শেষে তিনি গিয়েছেন প্যারিসে এবং প্যারিসে তিনি আজকে তার ব্যক্তিগত কাজ এবং ঈদ এসব মিলিয়ে তিনি আজকে ব্যস্ত সময় কাটাবেন। আগামীকাল প্যারিসে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় তিনি আরো একটি মিটিং করবেন এই ডক্টর খলিলের সমর্থনে। সেখানে উপস্থিত থাকবেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা, বিভিন্ন তার পরিচিত সাবেক কূটনীতিক, বর্তমান কূটনীতিক এবং প্রভাবশালী অনেককেই তিনি আমন্ত্রণ জানিয়েছেন এই সভায় এবং সেখানেও তিনি ডক্টর খলিলকে নির্বাচনে বিজয়ী করবার পক্ষে বক্তব্য রাখবেন। ব্যক্তিগত আলোচনায় ডক্টর ইউনূস বলেছেন যে তিনি ডক্টর খলিলের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং ডক্টর ইউনূস মনে করেন যে ডক্টর খলিল যদি এই পদে জয়লাভ করে তাহলে বর্তমানে বাংলাদেশে অন্তত 2029 পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।
ডক্টর ইউনূস প্রায়শই কথায় বলেন যে বর্তমান যে তারেক রহমান সরকার এটি তার সরকারেরই একটা এক্সটেনশন বা সম্প্রসারণ, এবং তিনি এই সরকারের উপরে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে বলেই মনে করেন। এই যে প্যারিসে তিনি যে বক্তৃতা দেবেন, তুরস্কে যে নিজে বক্তৃতা করলেন, এই দুই জায়গাতেই তিনি বলেছেন ডক্টর খলিলকে নির্বাচিত করতে, এবং তিনি তার নিজের জন্য দোয়া চেয়েছেন, এবং তিনি জাতিসংঘের মহাসচিব পদে আগামীতে নির্বাচন করবেন, এবং তিনি নির্বাচনে বিজয়ী হলে এই অঞ্চলে এবং বাংলাদেশে তাদের যে নিয়ন্ত্রণ বর্তমানে আছে সেটা 2035 পর্যন্ত সম্প্রসারিত হবে, অর্থাৎ 2035 পর্যন্ত বাংলাদেশ তাদের গ্রিপে থাকবে। সো ডক্টর খলিলের জন্য যেমন ক্যাম্পেইন করছেন, তেমন ডক্টর ইউনূস নিজের জন্য ক্যাম্পেইন করছেন, এবং ডক্টর ইউনূস মাল্টিপল অপশন খোলা রেখেছেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হবার স্বপ্ন কিন্তু এখনো পরিত্যাগ করেননি। এর পাশাপাশি তিনি জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবার স্বপ্ন এখন দেখছেন। এবং এখন কথা হলো যে ডক্টর খলিলের নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে গিয়েছেন ডক্টর ইউনূস, তাহলে কেন এই গুঞ্জন উঠছে যে ডক্টর ইউনূস কি পালিয়ে গেলেন, তিনি কি আর দেশে ফিরবেন না? এর অন্যতম একটা কারণ হলো যে তিনি সাধারণত যখন ট্রাভেল করেন, তার যাবার ব্যাপারে ইউনূস সেন্টার থেকে প্রেস রিলিজ দেওয়া হয়, সবাইকে বলা হয় তিনি প্রায় বিদেশে যান এবং তিনি প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন। এর বাইরেও এবার যে তিনি গিয়েছেন, তিনি সাধারণত তার সাথে অনেক বেশি লাগেজ থাকে না, কিন্তু এবার তিনি ব্যক্তিগত ব্যবহার্য প্রচুর জিনিসপত্র এই ভাড়া করা বিমানে নিয়েছেন এবং গোপনীয়তার মধ্য দিয়ে দেশ ত্যাগ করেছেন। এ কারণেই এই আলোচনাটা উঠেছে যে ডক্টর ইউনূস বোধহয় পালিয়েই গেলেন এবং সহসা তিনি দেশে ফিরবেন না। এবং এর পেছনে যে কারণটা বললাম, যে বর্তমানে যে জিও পলিটিক্যাল সিচুয়েশন, যে আমেরিকা ভারত এদের সম্পর্কের যে নতুন একটা মাত্রা আমরা দেখতে পাচ্ছি, সব মিলিয়ে ডক্টর ইউনূসের জন্য একটা অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে। সো তিনি যেহেতু খুব শিয়ানা মাল, সুতরাং তার এই মুহূর্তে একটু সরে থাকার একটা প্রবণতা থাকতে পারে। যাই হোক, তিনি ফিরবেন কিনা সেটা আমরা তাড়াতাড়ি জানতে পারবো। তবে এই মুহূর্তে তিনি ডক্টর খলিলের ক্যাম্পেইন এবং তার আড়ালে নিজের ক্যাম্পেইন করা নিয়ে ব্যস্ত। তো এই হলো ডক্টর ইউনূসের দেশ ত্যাগ এবং সম্ভাব্য পলায়নের কাহিনী। এছাড়াও আজকে যখন আমি এই বাংলাদেশের মহিষ ডোনাল্ড ট্রাম্প নিয়ে এপিসোড করলাম, অনেকেই জানতে চেয়েছেন যে এখন সে কোথায়, কেমন আছে। তো তার সর্বশেষ আপডেটের জন্য আমি একটা ছোট্ট ভিডিও ফুটেজ দেখাই। জাতীয় চিড়িয়াখানা মিরপুরের পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম এর এই কথাগুলো শুনে। সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঠিকঠাক মতো ঈদ কাটাচ্ছেন। কিন্তু তৌহিদি জনতাদের প্রিয় রাহবার, তৌহিদি জনতাদের জান্নাতের বার্তাবাহক জাতীয় নাগরিক পার্টির সেই তথাকথিত টুকাইদের নবী ইউনূস মেরাজের উদ্দেশ্যে ফ্রান্সে পাড়ি জমিয়েছে। জানেন, গতকাল বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে মোটামুটি ভাইরাল টপিক ছিল, অর্থাৎ তৌহিদি জনতা এবং জাতীয় নাগরিক পার্টির নবী ইউনূস মেরাজের জন্য, হিজরতের জন্য বাংলাদেশ থেকে ফ্রান্সে চলে গেছে। তুর্কিশ এয়ারলাইন্সের একটা ফ্লাইটে গতকাল ভোরে বাংলাদেশ ত্যাগ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাগ্যের কি নির্মম পরিহাস! গত বছর যে মানুষটা রোহিঙ্গাদেরকে বলল রোহিঙ্গারা আগামী ঈদে তাদের নিজেদের দেশে গিয়ে ঈদ পালন করবে, কিন্তু একটা বছরের ব্যবধানে সেই প্রিয় রাহবার তিনি দেশ থেকে চলে গেলেন ঈদের দুদিন পূর্বে। কেন? নিশ্চয়ই কারণ আছে না? যখন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, যখন এমন একটা পরিস্থিতি হচ্ছিল বাংলাদেশের মানুষ যদি তাকে রাস্তাঘাটে খুঁজে পেত, আমি শিওর প্যান্ট জামা কিছু একটা খুলে নিত। কারণ এই ধরনের অসংখ্য অপকর্ম ইউনূস গত 18 মাসে বাংলাদেশে করেছে। আসিফ নজরুলের সাক্ষাৎকার, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সাক্ষাৎকার, মার্কিন বাণিজ্য চুক্তির বিষয়ে জানতো না ফরিদা পারভিনের সাক্ষাৎকার, স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াতের সাক্ষাৎকার, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাক্ষাৎকার, এইসব কিছু দেখার পর ইউনূস অনেকটা উপলব্ধি করতে পেরেছে বেশি দিন বাংলাদেশে থাকাটা ঠিক হবে না। হতে পারে একটা সময় বিএনপি বাংলাদেশের মানুষের মন রক্ষার জন্যও তাকে গ্রেফতার করতেই পারে। স্বাভাবিক, পারে না? পারে তো। এই ধরনের পরিস্থিতি সামনে আসবে, এই ধরনের চিন্তা ভাবনা থেকে সে পগার পার। তৌহিদি জনতাদের
প্রিয় নবী ইউনুস মেরাজের জন্য, হিজরতের জন্য ফ্রান্সে চলে গেল তার উম্মতদেরকে রেখে। এদের কি হবে? কি হবে রে তোদের কালিয়া? যাই হোক, এই যে ইউনুসকে নবী বললাম, রাহবার বললাম, এটা আমার কথা না। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য স্ট্যাটাস আমি দেখেছি, সবাই বলেছে তৌহিদি জনতা এবং এনসিপির প্রিয় নবী ইউনুস হিজরতের জন্য মেরাজের উদ্দেশ্যে ফ্রান্সে চলে গেছে, হয়তোবা আর আসবে না। ইউনুস আসবে না আমি কথা নিশ্চিত ভাবে বলবো না, যদি ডিপ স্টেটের খেলা বাংলাদেশে চলমান থাকে, যদি ইউনুস রাষ্ট্রপতি হবার দৌড়ে অনেকটা এগিয়ে থাকে, কিংবা তার পশ্চিমা প্রভুরা তাকে যদি নিশ্চিত বলে, নিশ্চয়তা দেয় তোমাকে বাংলাদেশের রাষ্ট্রপতি আমরা বানাবো, তুমি বাংলাদেশে ফিরে যাও, ইউনুস উইদিন 24 আওয়ার্স এর মধ্যে বাংলাদেশে চলে আসবে। কারণ আপাদ মস্তক একটা লোভী মানুষ। ইউনুসের পা থেকে মাথা অবধি লোভ। ইউনুস নিজের স্বার্থ ব্যতীত কোনো কিছু কখনো চিন্তা করেনি, ভবিষ্যতেও করবে না। গত 18 মাসের শাসনে আপনারা নিশ্চয়ই সেটা বুঝে গেছেন। এখন ইউনুস যে বাংলাদেশ থেকে চলে গেল, ইউনুসকে সেফ এক্সিট কে দিল? এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, যেখানে ইউনুসের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, একের পর এক অভিযোগের বাসা দানা বাঁধছিল, এই সময় হঠাৎ করে ইউনুস বাংলাদেশ থেকে চলে গেল, ভিভিআইপি প্রটোকল পেল বিমানবন্দরে। এটা তো বিএনপির কানে অবশ্যই ছিল, বিএনপির ইশারা ছাড়া কিংবা নির্দেশনা ছাড়া নিশ্চয়ই এটা হয়নি। মবের জনক 500+ শিশু হত্যাকারী, মেটিকুলাস আন্দোলনের কথা আমি বাদ দিলাম, জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময় তাদের যে মেটিকুলাস পরিকল্পনা, ওইটা রেখে দেন। কিন্তু এই যে হামের টিকা না কেনার কারণে হামে 500+ শিশু মারা গেছে, যেটার দায় ইউনুসের উপদেষ্টা পরিষদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ইউনুসের। এই দায় পাশাপাশি দেশ বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করা, বাংলাদেশে সন্ত্রাসীদেরকে ক্ষমতায়িত করা, বাংলাদেশের জিহাদি জঙ্গিদেরকে অবাধে জেল থেকে মুক্ত করে দেওয়া, বাংলাদেশের আইন শৃঙ্খলা ধ্বংসকারী, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসকারী, বাংলাদেশের গণভবন যেটা প্রধানমন্ত্রীর বাসভবন, সেইখানে জুলাই জাদুঘর মঞ্চায়ন নাটক, এত কিছুর পর, এত অন্যায়ের পর, শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার করার পর, সবকিছু জানা সত্ত্বেও এটাও বাদ দেন, এসব বাদ দেন। শুধুমাত্র হামে 500+ সরকারি হিসেবে শিশু মারা গিয়েছে, বেসরকারি হিসেবে যেটার সংখ্যা 2000-এর উপরে। 2000 শিশুর হত্যাকারীকে বিএনপি সেফ এক্সিট দিয়ে দিল, তারেক রহমানের সরকার সেফ এক্সিট দিয়ে দিল। এটার জন্য বিএনপি কি ভবিষ্যতে প্রশ্নের সম্মুখীন হবে না? বিএনপি কে কি কাঠগড়ায় দাঁড় করানো হবে না? অবশ্যই হবে। বাংলাদেশের প্রচলিত আইনে সবার শাস্তি হবে। একটা কথা মাথায় রাখবেন, বঙ্গবন্ধু হত্যাকারীরা এই বাংলার জমিনে তাদের বিচার হয়েছে 1 যুগ পরে কিংবা 2 যুগ পরে কিংবা 3 যুগ পরে, বিচার কিন্তু বাংলার মাটিতে হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করা হয়েছে। সুতরাং ইউনুস পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, হয়তোবা ইউনুসকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব না, কিন্তু ইউনুসের যে উম্মাহ, যে উম্মত, তৌহিদি জনতা, পাশাপাশি এনসিপি জাতীয় নাগরিক পার্টি, এরা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে। দেখেন, দক্ষিণ এশিয়াতে ডিপ স্টেটের খেলা আর বেশি দিন নাই। সিরিয়াসলি বললাম, ডিপ স্টেট বেশি দিন আর খেলতে পারবে না। যদি বাংলাদেশে ডিপ স্টেট একটা ধরা খায়, অলরেডি ধরা খাওয়ার পথে, সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে পাকিস্তানের যে আধিপত্য, যে সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনা, এটা বের হয়ে যাবে। পাকিস্তান ফ্রিকিক খাবে এবং পাকিস্তান লেজ গুটিয়ে পাকিস্তানে চলে যাবে। এরপর জুলাই সন্ত্রাসী ইউনুস নবীর উম্মতেরা, তোমাদের কি হবে একবার ভেবে দেখেছো? তোমাদের নবী চলে গেছে, তোমাদেরকে রেখে চলে গেছে, তোমাদের কি হবে একবারের জন্যও ভাবে নাই। যে ব্যক্তি তার পিতা মাতা সন্তান এদেরকে নিয়ে ভাবে না, শুধুমাত্র অর্থ ছাড়া, সে ব্যক্তি তার উম্মতদেরকে নিয়ে ভাববে, এটা চিন্তা করাই বোকামি। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, প্রস্তুতি নাও কিভাবে সামনের দিনগুলা মোকাবিলা করবা। বঙ্গবন্ধু কন্যা দেশে আসার ঘোষণা দেওয়ার পর তোমাদের উপদেষ্টা পরিষদের কোষ্ঠকাঠিন্য শুরু হয়ে গেল, এক একজনের পানি খাওয়া বন্ধ হয়ে গেল। তোমাদের বন্ধ হয়ে গেছে, তোমরা মুখে অনেক বড় বড় লেকচার দিচ্ছ, কিন্তু অন্ধকারে তোমরা কেউ ঘুমাতে পারো না। তোমাদের বউরা তোমাদের সামনে দুধের পেয়ালা বের করে রাখে, কিন্তু সেই দুধ তোমরা রাত বিরাতে খেতে পারো না, আমরা সেটা জানি। তোমাদের ঘুম আসে না, তোমাদের বউরা প্রতি মুহূর্তে শঙ্কায় থাকে, কখন না জানি বিধবা হয়ে যায়। এগুলো আমরা জানি, এগুলা কিন্তু হুমকি না। তোমাদেরকে মনে করাই দিচ্ছি, তোমরা যা করেছো, তোমরা বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছো, মার্কিন কলোনি বানিয়ে ফেলেছো। তোমাদের বিচার বাংলার মাটিতেই হবে, বাংলার মানুষ করবে। জাগ্গা, নবী ইউনুস মেরাজে গেছে, হিজরতে গেছে অনেকেই বলছে, আমার কথা না কিন্তু, আমাকে আবার কেউ ইসলাম বিদ্বেষী বানায় দিয়েন না। ইসলাম বিদ্বেষী আমি না। ইউনুস নবী রোহিঙ্গাদেরকে দেশে ঈদ করানোর
আশ্বাস দিয়ে নিজেই এখন নিজ দেশ থেকে রোহিঙ্গার মতো আরেক দেশে চলে গেল পালিয়ে সকালবেলা। কি চমৎকার দেখা গেল, কি চমৎকার দেখা গেল। তৌহিদ জনতা প্রস্তুত হও, সার্জিস নাহিদ, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ প্রস্তুত হও, একটা গান গাই, শুনবেন? তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না।